আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। বিবর্তন বাংলাদেশের ইউটিউব চ্যানেল বিবর্তন মিশনের পর্দা থেকে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার বক্তব্য 7ই নভেম্বর কেন্দ্রিক হলেও মূলত আমি চলমান অবস্থা নিয়েই কথা বলব। সম্মানিত সাবস্ক্রাইবার, সম্মানিত দর্শক, ইতিমধ্যে 3K এর ঘরে সাবস্ক্রাইবার প্রবেশ করেছে। এজন্য আমি সকল সাবস্ক্রাইবারকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। লম্বা না করে আমরা বক্তব্যে চলে আসি। বক্তব্যটা মূলত 7ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন। এই 7ই নভেম্বরে ছিল বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার জন্য স্বাধীনতার, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের চাকায় যে জ্যাম লেগেছিল সেই জ্যাম ঠিক করে সিপাহী ছাত্র জনতার একটা ঐতিহাসিক অভ্যুত্থান। এই অভ্যুত্থানটি ছিল স্বাধীনতা পরবর্তী এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা, স্বপ্নের সাথে তৎকালীন স্বৈরাচার শেখ মুজিব এবং তার সরকার জনগণের সাথে যে প্রতিশ্রুতি রক্ষা না করে একদলীয় শাসন কায়েম করার মধ্য দিয়ে, পরবর্তীতে বাকশাল কায়েম করার মধ্য দিয়ে যে দুষ্ট চক্র বাংলাদেশের রাজনীতিকে গ্রাস করেছিল, সেই দুষ্ট চক্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত ইতিহাসের ধারাবাহিকতায় 7ই নভেম্বরের জন্ম। তো 7ই নভেম্বরের যে নায়ক, বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম আমাদেরকে ভারতীয় আগ্রাসী শক্তির হাত থেকে উদ্ধার করে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ যখন দিতে যাচ্ছিলেন, তখন এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারী চক্র আমাদের নেতাকে আমাদের মধ্যে বাঁচতে দেন নাই, থাকতে দেন নাই। এবং 7ই নভেম্বরের যে অ্যাচিভমেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের শহীদ হওয়ার মধ্য দিয়ে মূলত আমরা আর সেই অ্যাচিভমেন্ট নিয়ে সামনে এগোতে পারিনি। আমাদের স্বপ্নের আবারও স্বপ্নভঙ্গ হলো, জাতি আবারও নিদারুণ এক স্বৈরাচারী সংকটে পড়ল, একই আগ্রাসী, একই সাম্রাজ্যবাদী শক্তির কারণে। তো আমি আমাদের জাতি গঠনের সুযোগ বারবার হাতছাড়া হয়ে গিয়েছে। যেটা 71-এ হয়েছে, সেটা হয়েছে 7ই নভেম্বর। পরবর্তী 3.5 বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মম হত্যার মধ্য দিয়ে, ওনার শহীদ হওয়ার মধ্য দিয়ে সেই সুযোগ আমরা হাতছাড়া করেছি। পরবর্তীতে আমরা এই সাম্রাজ্যবাদী চক্রের পুতুল স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে অভ্যুত্থান করেছি এবং আমরা আরেকবারও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা কাজ শুরু করেছিলাম।
কিন্তু পরাশক্তির ষড়যন্ত্রে এবং এই দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী রাজনৈতিক দল দুইটা, একটা আওয়ামী লীগ, একটা জামাত। এই জামাত, এদের ইতিহাস নিয়ে কথা বললে অনেক কথাবার্তা আছে, আমি সেদিকে যেতে চাই না। তো আমার বক্তব্যটা আজকে এসব বিষয়ের উপরে নয়। আমার বক্তব্যটা হচ্ছে মূলত আমরা পরবর্তীতে 90-তে যে সুযোগ পেয়েছি, সেই সুযোগকেও আমরা দেশি বিদেশি জামাতি আওয়ামী চক্রান্তের কারণে কাজে লাগাতে পারিনি। পরবর্তী সময়ে আমরা 90 পরবর্তী একটা বিশাল সময় অতিক্রম করেছি। তারপর গত 18 বছরের উপনিবেশিক শাসন, আগ্রাসী চক্রের যে হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থা আমাদের উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আপনারা জানেন, হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইতিমধ্যে ভারতে বিক্ষোভ হচ্ছে। হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইতিমধ্যে ভারতের সেকুলার হিন্দু জনগণ, মুসলিম জনগণ আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। ইতিমধ্যে কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী বলেছেন আরএসএসকে নিষিদ্ধ করার জন্য, এবং ইসকনকে তারা বহু আগে নিষিদ্ধ করেছিল। অথচ দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে ইসকন এখনো বহাল তবিয়তে আছে। এটাকে নিষিদ্ধ করার ব্যাপারে কেউ কোনো কথা বলছেন না। কেন বলছেন না? সত্যি একটি অবাক হওয়ার বিষয়। সত্যিই আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি, বাকরুদ্ধ হয়েছি। সেটাই কি সত্যি হলো? আজকে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা করেছি, উপনিবেশবাদিতার হাত থেকে দেশকে মুক্ত করে জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতার মালিকানা হিস্সা বুঝিয়ে দেয়া যে শপথে তাড়িত হয়ে আমরা রক্ত জড়িয়েছি, অর্ধপঙ্গুত্ব বরণ করেছি, আমাদের হাজার হাজার ভাই বোন ছোট সন্তানকে হারিয়েছি। আজকে যেটা বলতে হয়, করিতে ধুলাধুর হইল ধুলায় দেশ বরপুর। আমরা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য যখন কাজ করছি, তখন আমরা ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয় যাকে আমরা বলতাম, তার হাতে আমরা দায়িত্ব অর্পিত করেছিলাম। তিনি জাতীয় ঐক্যমতের কমিশন করেছেন। যেই জাতীয় ঐক্যমতের কমিশন আজকে সমগ্র জাতিকে অনৈক্য উপহার দিয়ে সমগ্র জাতিকে সর্বোচ্চ বিবাদ বিসম্বাদ বিভাজনের দিকে ঠেলে দিয়েছেন। এবং আজকে আমাদের 24-এর রক্ত বিফলে চলে গেল, আমাদের 24-এর আন্দোলনের অভ্যুত্থানের অ্যাচিভমেন্টও হাইজ্যাক হয়ে গেল। তো যে কথা বলছিলাম, কেন বারবার রক্ত দিয়েছি, কেন বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কেন নিজের জীবনকে, নিজের পরিবার, সন্তান, জাতি, গোষ্ঠী, জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজনকে বিপন্ন করেছি, অমানবত বিপর্যয়ের মুখে পর্যবেসিত করেছি। এই কি সমাজ, এই কোন ধরনের জাতি আমরা, এই কোন ধরনের এত নিকৃষ্ট জাতি আমরা কেন হলাম? বারবার আমরা উৎকৃষ্ট জাতির প্রমাণ দিলাম আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, লড়াই যুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষরণের মধ্য দিয়ে, কিন্তু আমরা আমাদের ফসল কেন গড়ে তুলতে পারি না? প্রিয় দর্শক, আজকে খুব দুঃখ করে বলতে হবে, আমি একটু অতীতের স্মৃতিচারণ করব। 28শে অক্টোবর 2006 লগিবইটার হামলার
শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছি, যেটা আমার দলের হাইকমান্ড থেকে শুরু করে সবাই জানেন। হাসপাতালে ম্যাডাম জিয়া দেখতে গিয়েছিলেন, আমার রাজনৈতিক অভিভাবক তারেক রহমান দেখতে গিয়েছিলেন, আমি সেন্সলেস অবস্থায় ছিলাম এবং মৃত্যু মুখোমুখি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া আমাকে মৃত ঘোষণা করেছিল। তো 6 ফেব্রুয়ারি 2020 যুবদল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে ইটস ওয়ান অফ দ্য কনভেনশন, একটা রীতি। যুবদল কেন্দ্রীয় কমিটির 40 থেকে 60 জন মনোনয়ন পান, 30 জনের কম কোনোভাবেই কোনো সময়ে পান নাই। সেই ক্ষেত্রে যুবদল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হওয়ার অর্থ হচ্ছে তিনি পরবর্তী নির্বাচনে সম্ভাব্য নিশ্চিত জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাবেন। তো এবং যেহেতু ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এমপি মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল, তখন অপরাপর প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী যারা, তারা প্রতিহিংসায় আওয়ামী সন্ত্রাসীদেরকে ব্যবহার করে আমাকে, তখন আমাদের সুপ্রিম কোর্টের ইলেকশন চলতেছিল 2020 সালের কথা, ইলেকশনের ক্যাম্পিং শেষ করে বাসায় ফেরার পথে পিছন থেকে মাথায় বাড়ি দিয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর অপরন্তভাবে হামলা করে এবং তারা নিশ্চিত হয় আমি মরে গেছি। এরই মধ্যে কেউ বা কারা বিএনপি অফিসে খবর দেয়। বিএনপির পল্টন অফিস থেকে তখনকার যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং তখনকার সাংগঠনিক তখনকার ভাইস প্রেসিডেন্ট ওদের নেতৃত্বে 150 লোক আসে, আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে আজকের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় খায়রুল কবির খোকন, যুবদলের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সাইফুল আলম নীরব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাদরু ভাই, নয়ন সহ তাদের অক্লান্ত চেষ্টায় আমি পুনরায় সুস্থ হই, মৃত্যু মুখ থেকে আবারও বেঁচে আসি। প্রিয় সম্মানিত দর্শক, 19 জুলাই সর্বশেষ 19 জুলাই শুক্রবার 19 জুলাই শুক্রবার 24 সালে আমাদের মহান নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি কর্তৃক আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে বিক্ষোভ সমাবেশ, যেই বিক্ষোভ সমাবেশ শেষে আমরা মিছিল করে সাধারণ ছাত্রদের সাথে সংগতি প্রকাশ করার জন্য টিএসসি এবং শাহবাগের দিকে রওনা হব। এটা ছিল 19 জুলাই শুক্রবারের বিএনপির প্রোগ্রাম। জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যুগ্ম মহাসচিব, তিনি ফোন করে বললেন, তুমি কোথায় থেকে কোন জায়গায় আসবে, আসো আমরা একসাথে যাই। তার আগে 2 দিন আমার বড় 2 মেয়ে এই আন্দোলনে শরিক হয়েছিল। এটা শোনার পরে বাবা হিসাবে আমি খুবই বিচলিত হই এবং তাদের মেয়েদের
প্রচণ্ড জিত তারা শুক্রবারেও আন্দোলনে যাবে। বৃহস্পতিবার রাত্রে ওদেরকে বললাম, আমরা আগামীকালকে যেহেতু শুক্রবার, বাইতুল মুকাররমে যেহেতু মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, আমরা একসাথে বাইতুল মুকাররমে নামাজ পড়ে, সালাম ভাইও থাকবে, আমরা একসাথে নামাজ শেষ করে তারপরে প্রেস ক্লাবে যাবো। সেখান থেকে আমরা একসাথে টিএসসি এবং শাহবাগে যাব। আপনারা একা যাওয়ার দরকার নাই, মেয়েদেরকে নিয়ে শুক্রবারে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নামাজ পড়ে অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই সহ আমাদের আরও কিছু রাজনৈতিক সহচরবৃন্দকে নিয়ে আমরা উত্তর গেট দিয়ে বেরিয়ে প্রেস ক্লাবের সম্মুখে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তার মধ্যেই আওয়ামী পেটুয়া বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসী পুলিশ, বিজেপি, র্যাব হায়নার মতো হামলে পড়ে আমাদের উপর। সেদিন সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষিপ্ত হয়, গুলি, টিয়ার গ্যাস, রড দিয়ে পিটানো, হকি স্টিক দিয়ে পিটানো এবং লাঠি দিয়ে পিটানো, যার হাতে যা সমানে আক্রমণ করলো সাধারণ মানুষকে, মুসল্লিদেরকে। এবং সেই আক্রমণের সর্বোচ্চ মারাত্মক শিকার আমি হই এবং আমার বাম পাশটা অবশের মতো হয়ে গেছে, পায়ে অনেকগুলো মারাত্মক আঘাত, পটিতে একরকম অচল প্রায় আমি। এই অবস্থার মধ্য দিয়ে বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সাহেবও মার খেয়েছেন মারাত্মকভাবে। একইভাবে আমার মেয়েরা বোরকা পরিহিত ছিল বিদায় পুলিশের এবং আওয়ামীদের টার্গেট বেশি। তারা আমার মেয়েদেরকেও প্রচণ্ড রকমভাবে প্রহার করেছে। যাই হোক, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখনো বেঁচে আছে। তো দেশ জাতি সমাজ দল এই রাষ্ট্রের নিকট প্রশ্ন করি, এই দেশ, এই জাতি, এই দল কি আমাদের রক্ত ঋণ শোধ করবে না? আমাদের রক্তের কি কোনো দাম নেই? আমাদের ঘামের কি কোনো দাম নেই? 18 বছর 18 মাস বাসে থাকতে পারি নাই, পুরো জীবনটাকে বিপর্যয় করে দিয়েছি। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছি এক কথায়। আমাদের ধ্বংস হয়ে যাওয়া জীবনের কি ন্যূনতম সম্মান, মূল্যায়ন পাওয়ার অধিকার নাই? আমাদের রক্তগামের উপর দিয়ে সৃষ্টি হওয়া 5ই আগস্ট অথবা 36 জুলাই আজকে কারা ভাগাভাগি করে ভোগ করছে? আমরা রক্ত দিয়েছি ভোগ করার জন্য নয়, আমরা রক্ত দিয়েছি স্বাধীনতা সার্বভৌমত্বকে সুদৃঢ় করার জন্য, উপনিবেশবাদ থেকে নিজের দেশকে রক্ষা করার জন্য। আমরা রক্ত দিয়েছি বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে তাদের মালিকানা, রাষ্ট্র ক্ষমতায় তাদের ন্যায্য হিস্সা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সত্যিকারের মানবিক, গণকল্যাণমুখী, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, শান্তিপূর্ণ, স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমরা যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি। আমাদের রক্ত নিয়ে কারো হোলি খেলার জন্য নয়, আমাদের রক্ত নিয়ে সাদাবাজি করার জন্য নয়, আমাদের রক্ত নিয়ে, আমাদের রক্তের উপর দিয়ে নমিনেশন, পদায়ন, সম্মান কারা পাচ্ছে, কেন পাচ্ছে, কিভাবে পাচ্ছে? আমরা পরিবর্তন চেয়েছি, আমাদের পরিবর্তনের উদ্দেশ্য, লক্ষ্য ছিল একটাই, পরিবর্তিত সময়ে পরিবর্তনের ভাষা দেশ, জাতি, রাষ্ট্র, দল বুঝবেন,
এবং পরিবর্তিত মুখ, পরিবর্তিত ব্যক্তি, যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব নির্মোহ, নিঃস্বার্থ, পরোপকারী, ব্যক্তিগত জীবনে স্বাচ্ছন্দ্য পছন্দ করেন না, ব্যক্তিগত জীবনে সুখভোগ করেন না, চাঁদাবাজি করেন নাই, সন্ত্রাস করেন নাই, জীবনে কোনো রকম রাজনৈতিক দলীয় পদবি বিক্রি করে রাজনৈতিক পরিচয়ে রাজনৈতিক দলকে টাকা পয়সা কামানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেন নাই, এই সমস্ত জনপ্রিয়, যাদের কোনো ইমেজ সংকট নাই, যাদের বিরুদ্ধে জনগণের কোনো রকম বদনাম নাই, সেই সকল নেতাকর্মীকে দিয়ে আজকে যদি জনগণের কাছে পাঠানো হতো, আমি নিশ্চিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, নৈতিকতা, চরিত্র, ইসলামিক ইমানদারিত্ব, মুসলমান এবং ইমানদারিত্বের সংমিশ্রণে শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে যারা লালন করি, পালন করি এবং দুঃখিত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার ব্রিফকেসে কি পাওয়া গিয়েছিল? একটা কোরআন শরীফ, একটা জায়নামাজ, একটা তসবি। এর বাহিরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর কোনো সম্পদ পাওয়া যায় নাই। যদি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি, তাহলে দলের মধ্যে যারা এরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেন, লালন করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি, নৈতিকতা, আদর্শকে অনুশীলন করেন, যাদের মধ্যে লোভ নাই, মোহ নাই, যাদের মধ্যে লুণ্ঠন পাচারের কোনো রকম মানসিকতা নাই, উচ্চ শিক্ষিত, রাজনৈতিকভাবে অভিজ্ঞ, জনগণের নিকট কোনো বদনাম নাই, কলঙ্ক নাই, সেই সব জনপ্রিয় অপেক্ষাকৃত তরুণদেরকে, বিশেষ করে পুরাতনকে বাদ দিয়ে যারা 4 বার, 5 বার, 6 বার এমপি হয়েছেন, বয়স আজকে 80-র উপরে, হাইকমান্ডের কয়েকজন থাকতে পারে, তাই বলে সর্বত্র একই ব্যবস্থা। যেমন আমার আসনে আমি নিশ্চিত বলতে পারি, যদি 4-5 বারের এমপিকে 80 বছরের একজন লোককে মনোনয়ন দিয়ে পাঠানো হয়, আমরা যেহেতু বিএনপি করে শেষ হয়ে গিয়েছি এবং আল্লাহ রাসূলের পবিত্র কালেমা মুখে নিয়ে মরতে চাই, বিএনপির পতাকা নেই, নমিনেশন, এমপি, মন্ত্রী আমাদের কাছে মুখ্য নয়। নমিনেশন পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য রক্ত দিই নাই, অর্ধপঙ্গুত্ব বরণ করি নাই, কিন্তু যখন দেখি ত্যাগীরা বঞ্চিত হচ্ছে, অপরাপর ত্যাগীরা বঞ্চিত হচ্ছে, যখন দেখি অনেক জায়গায় ভুল হচ্ছে, যখন দেখি যে এই লোকটা মনোনয়ন পেলে আমরা জনগণের পায়ে পড়ে কান্নাকাটি করলেও জনগণ তাকে ভোট দেবে না, সেই জাতীয় লোককে যদি মনোনয়ন দেয়া হয়, তাহলে দলীয়ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই পবিত্র আদর্শকে দয়া করে কলঙ্কিত করবেন না। দয়া করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ফিরে আসুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তিগত নৈতিকতা, চরিত্র, ইসলামিক ইমানদারিত্বকে বুকে ধারণ করুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
রাষ্ট্র পরিচালনায় কাউকে প্রভু জ্ঞান করতেন না, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করতেন না। কাজেই আজকে আমি আমার দলকে বলি, যারা বিভিন্নভাবে আধিপত্যবাদের দোসর হিসাবে অথবা গুপ্তচর হিসাবে বিভিন্ন সামাজিক মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে বিতর্কিত হয়েছেন, আল্লাহর ওয়াস্তে তাদেরকে উপদেষ্টা করে সম্মানিত করুন। দল ক্ষমতায় আসলে তাদেরকে আরো সম্মানিত জায়গায় সম্মানিত করুন, কিন্তু তাদেরকে মনোনয়ন দিয়ে এলাকায় পাঠালে অধিকাংশই জনগণের স্বতঃস্ফূর্ত ভোট পেয়ে আসতে পারবে বলে জনগণ মনে করে না। ইতিমধ্যে আমার এলাকায় আমরা 6 জন প্রার্থী, তার মধ্যে আমরা 5 জন আমরা আমাদের এলাকাতে গিয়েছি, মানুষকে বলেছি যে দল যাকে প্রার্থী দেবে সবাই আমরা তার ভোট করব। আমরা দানে শীষের ভোট করব, কোনো ব্যক্তির না। কিন্তু পাবলিকের বক্তব্য হলো, যদি আপনারা বারবার একই প্রার্থী দেন, 90 থেকে আজকে 2025 এই 35 বছরে একই প্রার্থী যদি আপনারা দেন, সেই ক্ষেত্রে আমাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়। আপনাদের মতো থেকে কেউ আসেন তো। আজকে এই বিষয়টা শুধু আমার নির্বাচনী এলাকা নোয়াখালী 2 সেনবাগ সোনাইমুড়ি আংশিকে নয়, এই সমস্যা বাংলাদেশের অধিকাংশ জায়গায়। আর যেখানে তরুণ নেতৃত্ব নতুন মুখ দেওয়া হয়েছে, জনগণ সেটাকে সাধুবাদ জানিয়েছে, জনগণ সেটাকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছে। আমি আর বক্তব্য লম্বা করব না। যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের গ্রামের উপর দিয়ে সৃষ্টি হওয়া 5ই আগস্ট অথবা 36 জুলাই আজকে কারা ভোগ করছেন, এই সুযোগ নিয়ে কারা চাঁদাবাজি করছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, এই সুযোগ নিয়ে কারা আখের গুছিয়েছেন, গোছানো দান্দায় আছেন, এই সুযোগ নিয়ে কারা বড় বড় পদ মনোনয়ন ভাগিয়েছেন, ভাগাচ্ছেন দেশ ও জাতির কাছে, সব দেশ ও জাতির কাছে। এটা কি আপনারা পরাজিত শক্তির মতো একই অবস্থার মুখে, একই প্রশ্নের মুখে পড়বেন না তো? আমি বাকরুদ্ধ, সত্যি বাকরুদ্ধ। আজ আর আমার লেখনী, আমি একটা আর্টিকেল লিখেছি সেটাই পড়তেছি, আমার লেখনী আগাচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতির নিরিখে মনের অবস্থা স্থির হলে পুনরায় ব্যাপক ভিত্তিতে এই বিষয়ে লিখব ইনশাল্লাহ। সমগ্র জাতির নিকট আপনারা অপেক্ষা করুন, দেখুন, বুঝুন। কোনো কালেই কোনো বেঈমান মুনাফিকের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক বিচার না করে আল্লাহ পাক রাব্বুল আলামিন বেঈমান মুনাফিক রক্ত ঘামের ঋণ না শোধ করা কাউকে দুনিয়ায় থেকে বিদায় দেন নাই। আপনার হক থেকে যদি আপনাকে কেউ বঞ্চিত করে, আপনার ন্যায় থেকে, ন্যায্য থেকে, পাওনা থেকে, এই বিচারটা আল্লাহ পাক রাব্বুল আলামিন মৃত্যুর পর নয়, মৃত্যুর আগেই করে। এই দৃষ্টান্ত বহুবার দেশে হয়েছে। জাতীয় ঐক্য কমিশনের নামে যে লুণ্ঠন হয়েছে, 30 কোটি টাকা শুধু চা নাস্তা, ভাবা যায়? এটাই কি আমাদের রক্ত ঋণ? এই জন্যই কি আমরা 24-এ রক্ত দিয়েছি? এই জন্যই কি আমরা জেল জুলুম ফুলিয়ার মুখোমুখি হয়েছি? জাতীয় ঐক্য কমিশনের নামে যে লুণ্ঠন হয়েছে, ঐক্য কমিশনের নামে জাতিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে সর্বশ্রেষ্ঠ সর্বকালের বিভাজিত করা হয়েছে।
ঐক্যবদ্ধ করার পরিবর্তে জাতিকে অনৈক্যের জিঞ্জির পরিয়ে দিয়েছে। 5 দিন আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হলো, যাহা চূড়ান্ত প্রকাশে সেটা নাই। আইনের ভাষায় এটাকে বলা হয় ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধজনক বিশ্বাসভঙ্গ। এই অপরাধজনক বিশ্বাসভঙ্গের সাথে বর্তমান সরকার জড়িত এবং বর্তমান এই সরকারকে আমরা যত উপযুক্ত সহযোগিতা করেছি, যত উপযুক্ত সমর্থন জুগিয়েছি, কিন্তু এই সরকার আমাদের সেই সমর্থনের প্রতি সম্মান প্রদর্শন করেন নাই। জাতির সাথে প্রতারণা করেছেন, বেঈমানি করেছেন, মুনাফিকি করেছেন, আমাদের রক্তের সাথে মুনাফিকি করেছেন। আমাদের 18 বছরের রক্ত, ঘাম, শ্রম, মেধা, প্রজ্ঞা, আমাদের 18 বছরের ধ্বংস হয়ে যাওয়া জীবনের সাথে তামাশা করেছেন। এর নিন্দা করি, এর প্রতিবাদ করি। জাতীয় ঐক্যের নামে অনৈক্য সৃষ্টি করে প্রকারান্তরে দেশটাকে আবারও সাম্রাজ্যবাদী বিদেশি ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দিয়ে যাওয়ার জন্য সকল পরিকল্পনা বাস্তবায়নের পথে। কাজেই আজকে এই ঐক্য কমিশনের নামে যারা আমাদের রক্তের সাথে বেঈমানি করেছে, আবারও আমাদের দেশটাকে, আমাদের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে উপনিবেশিকতার শৃঙ্খলের জিঞ্জির পড়াতে চায়, অথবা ইতিমধ্যে পড়িয়ে ফেলেছে কিনা সন্দেহ। জনগণকে অনুসন্ধান করে দেখতে হবে আজকে দেশটা কোন অবস্থায় আছে, কার কাছে আছে। আমরা আর কতবার রক্ত দিব? আর কতবার রক্ত দিলে আমাদের রক্তের সাথে বেঈমানি করবে না, মুনাফিকি করবে না, ভণ্ডামি করবে না, বদমাইশি করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সত্য হয়, আমাদের দেয়া ঘাম এবং রক্ত মিলেমিশে একাকার হয়ে সকল পর্যায়ের বেঈমান মুনাফিকদের দৃষ্টান্তমূলক এই জাতি দেখবে একদিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই বিশ্বাস আমি রাখছি। সেদিন আমরা বেঁচে থাকবো কিনা জানি না। আমার একাধিক লেখায়, একাধিক প্রবন্ধে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আধুনিক বিশ্বের সক্রেটিস বলেছিলাম, যেটা আজ থেকে 10-12 বছর আগে আমেরিকার একটা পত্রিকায় লিখেছিলেন। সেখান থেকে লিখেছিলাম। আমি কি ভুল করেছি? আমি এখনো বলতে চাই না আমি ভুল করেছি। আমি দেখতে চাই ডক্টর ইউনুস তার বিশ্বব্যাপী যে সম্মানের জায়গা, সেটা কি আসলে সত্য নাকি ফাঁকা বুলি মাত্র, এটা প্রমাণ করতে হবে ডক্টর ইউনুসকে। আমার এই ভুলকে আপনারা অনুগ্রহ করে ক্ষমা করবেন। ওনার প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, আস্থা আমি সহ সমগ্র জাতি রেখেছিল। আজ শুধু কেবলই মনে হয়, সত্যি কি উনি আধুনিক বিশ্বের আসলেই কি সক্রেটিস? অবশ্যই এখনও সময় আছে ওনার হাতে। উনি কি দেবতা না শয়তান, জাতির কাছে এই পরিচয় দিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সময় এখনও আছে। বাংলাদেশের সকল প্রান্তের জনগণের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে আমি অ্যাডভোকেট বেলাল হোসেন ভূঁইয়া লাবলু আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের নিকট আমি দোয়া চাই এবং জাতির যে কোনো ক্রান্তিকালে যদি এমন
কোনো অবস্থা তৈরি হয়, স্বাধীনতার সার্বভৌমত্ব আক্রান্ত হয়, গণতন্ত্রের যাত্রা ব্যাহত হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের সন্তান, সুযোগ্য উত্তরাধিকার জনাব তারেক রহমানের ডাকে, ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশে যে যেখানে আছেন দেশপ্রেমের সর্বোচ্চ প্রতিজ্ঞা নিয়ে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়বেন দেশকে পুনরায় উদ্ধার করার জন্য, এই আহ্বান জানিয়ে, এই আমন্ত্রণ জানিয়ে জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান করে আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি। আপনারা যারা শুনলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা প্রতিদিন অনুষ্ঠান করতে পারবো এবং আপনাদের সঙ্গে মত বিনিময় করতে পারবো। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।